ক্যারিবিয়ান সাগরের নীল জলে ভেসে আছে এক পরিবার, মা, বাবা আর 2 সন্তান। সবাই ছুটি কাটাতে এসেছে, হাসি মজা আর শান্ত সমুদ্রের হাওয়া উপভোগ করছে। দুপুরের দিকে মা জুলিয়া সাঁতার কাটতে নামে, তখন পানি একদম শান্ত হয়ে আছে, রোদে চকচক করছে চারপাশ। হঠাৎই তার শরীরে এক অজানা শীতলতা ছড়িয়ে পড়ে, মনে হয় কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে তার দিকে। সে নিচে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না, ভাবে হয়তো ভুল বুঝেছে বা জলের ঢেউয়ের কারণে এমনটা লাগছে। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই অনুভূতিটা আবার ফিরে আসে। এবার স্পষ্ট বোঝে কিছু একটা আছে এখানে। আতঙ্কে সে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার পা কিছু একটা শক্ত করে ধরে টানতে থাকে নিচের দিকে। জুলিয়া প্রাণপণে চিৎকার করে ওঠে, কিন্তু মুখে জল ঢুকে যায়, শব্দটা বের হয় না। নৌকায় থাকা মেয়ে ক্যাসি হেডফোন পরে গান শুনছে, কিছুই টের পায় না। তার ছেলে বেন আর টম মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর টম খেয়াল করে জুলিয়াকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। সে চারপাশে তাকায়, তারপর জলে তাকিয়ে দেখে তার স্ত্রী হাত পা ছোড়াছুড়ি করছে, ডুবে যাচ্ছে ধীরে ধীরে। টম কিছু না ভেবে সাথে সাথে জলে ঝাঁপ দেয়। তীব্র স্রোতের মধ্যে জুলিয়াকে ধরে টেনে আনে, কষ্ট করে নৌকার দিকে সাঁতরে আসে। ক্যাসি আর বেন তড়িঘড়ি করে তাদের টেনে তোলে উপরে। সবাই মিলে জুলিয়াকে সান্ত্বনা দেয়, কাপড়ে মুড়ে দেয়। জুলিয়া তখনও কাঁপছে, কিন্তু কিছু বলে না, ভাবে হয়তো ঢেউ বা ক্লান্তির জন্য এমনটা হয়েছে। রাতে পরিবারটা মিলে বেনের জন্মদিন পালন করে, ছোট একটা কেক দিয়ে। হাসি আর আনন্দের মুহূর্ত, সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেছে। ওদিকে ক্যাসি তার প্রেমিকের ফোন পেয়ে নৌকার বাইরে চলে যায়, ল্যাপটপ খুলে ভিডিও কলে কথা বলছে। হঠাৎ ছেলেটা বলে, আকাশের দিকে দেখো, শহরের ওপর কালো মেঘ জমে উঠছে। কয়েক সেকেন্ড পরে স্ক্রিন হঠাৎ ফ্রিজ হয়ে যায়, কলটা বন্ধ হয়ে যায়। ক্যাসি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সাগরের ওপারে তখন হালকা গর্জনের শব্দ শোনা যায়। ক্যাসি ছুটে গিয়ে পরিবারকে বলে কলটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। টম শান্তভাবে বলে, সম্ভবত সিগন্যাল দুর্বল, আমরা তো মূল ভূখণ্ড থেকে অনেক দূরে আছি। ঠিক তখনই নৌকার নিচ থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। সবাই দৌড়ে বাইরে আসে। দূরে দেখা যায় তিমিরের বন ধীরে ধীরে পাশ কাটিয়ে যাচ্ছে। টম হাসতে হাসতে বোঝায়, তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে চলে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে যায়। কথা শেষ হতে না হতেই নৌকাটা প্রচণ্ড কেঁপে ওঠে। বেন ভারসাম্য হারিয়ে পড়ে যায়। টম নিচে তাকিয়ে দেখে জোয়ালের নিচের অংশে কিছু একটা আঘাত লেগেছে। সে সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে ঝাঁপ দেয় পানিতে। কিছুক্ষণ পর যখন উঠে আসে, তার কাঁধে গভীর কাটা দাগ। জুলিয়া তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেয়। টম নিঃশ্বাস ফেলে বলে, নিচে কিছু একটা ছিল, অনেক বড় কিছু। আমি ফিরতে গিয়ে শুধু প্রপেলারের ধারে ক্ষতটা দেখেছি। তার কণ্ঠে ভয় মেশানো ক্লান্তি। নৌকাটা ঠিকঠাক চলছে না, তাই তারা রেডিওতে সাহায্য চায়। জুলিয়া একের পর এক কল দেয়, কিন্তু কোনো সাড়া নেই। ক্যাসি ফোনের সিগন্যাল ধরার চেষ্টা করে, তবু ব্যর্থ। ঠিক তখনই সে হঠাৎ কিছু একটা নড়তে দেখে এবং চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে আসে। দেখা যায় ওটা শুধু বেন মজা করার জন্য মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তাদের হাসি থামার আগেই নৌকার ইঞ্জিন একদম বন্ধ হয়ে যায়। চারপাশ শুধু অন্ধকার, জল আর নিস্তব্ধতা। তারা এখন সমুদ্রের মাঝখানে আটকা পড়ে গেছে। জুলিয়া হঠাৎ রেডিওতে একটা আওয়াজ শোনে। শব্দ এত বিকৃত যে কিছুই বোঝা যায় না, শুধু ক্র্যাক ক্র্যাক ধরনের অজানা শব্দ হয়। সে বারবার চেষ্টা করে, কিন্তু সংযোগটা কেটে যায়। টম গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমাদের হাতে এখন মাত্র 4 দিনের খাবার আর পানি আছে। কোনো মাছ ধরার নৌকা দেখলে সাহায্য চাইতে হবে। ঠিক তখনই রাডারে কিছু একটা দেখা যায়, একটা অদ্ভুত ব্লিপিং সিগন্যাল। টম চমকে ওঠে। সবাই স্ক্রিনের দিকে তাকায়। কয়েক সেকেন্ড পরেই বাইরে অদ্ভুত এক শব্দ শোনা যায়। তারা ছুটে বাইরে যায় আর দেখে আকাশে জুড়ে আগুনের গোলা পড়ছে। প্রথমে মনে হয় উল্কাপিণ্ড, কিন্তু প্রতিটা পড়ার সঙ্গে সঙ্গে চারপাশ কেঁপে ওঠে। একটা বিশাল আগুনের গোলা তাদের কাছের জলে পড়ে, সাথে সাথেই বিশাল বিস্ফোরণ হয়। টম আতঙ্কে ইঞ্জিন চালু করার চেষ্টা করে। ইঞ্জিন গর্জন তোলে, তারপর হঠাৎ নিভে যায়। আরেকটা আগুনের গোলা এবার আরও কাছে পড়ে। পুরো পরিবার একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকে। জুলিয়া চোখ বন্ধ করে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে। টম জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে ওগুলো উল্কা না, ওগুলো উপগ্রহ। জ্বলন্ত টুকরো আকাশে যেন আগুনে ভরে গেছে। ঠিক তখনই বেন চিৎকার করে ওঠে, ড্যাড, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে। টম দৌড়ে গিয়ে ঢাকনা তোলে। ইঞ্জিন একদম পুড়ে গেছে আর চালানোর উপায় নেই। বাতাস এখন তীব্র হয়ে যায়, ঢেউ ক্রমে উঁচু হতে থাকে। তারা সবাই দৌড়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কম্পাসটা টেবিলের ওপর পাগলের মতো ঘুরতে শুরু করে, কেউ খেয়ালও করে না। একটু পর একটা বিশাল ঢেউ এসে নৌকায় আঘাত করে। বেন পড়ে যায়, এবার হাত কেটে রক্ত পড়ছে। টম দাঁতে দাঁত চেপে বাইরে যায়, লাইফ জ্যাকেটগুলো নিয়ে আসে। ঠিক তখনই একদম সব আলো নিভে যায়। নৌকা ডুবে যায় অন্ধকারে। টম দ্রুত পাওয়ার বক্সের দিকে যায়, বোতাম টিপে দেয়। আলো ফিরে আসে, কিন্তু সেই আলোতেই দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। জুলিয়ার নাক দিয়ে ধীরে ধীরে রক্ত ঝরছে।
জুলিয়ার মাথা ঘোরা শুরু হয়। সে ঝিম ধরে থাকে, চোখ কুঁচকে ধরে। ক্যাসি দৌড়ে সিঙ্কের দিকে যায়, তারপর বমি করে ফেলে। টম রেডিওতে বারবার চেষ্টা করছে যোগাযোগ করার জন্য। হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। হঠাৎই জোরে কানে লাগা এক শব্দ ভেসে আসে। উচ্চ তরঙ্গের এক অজানা আওয়াজ, যেন পুরো বাতাসটা কেঁপে ওঠে। বাতাস আরো জোরে আসতে থাকে, জানালাগুলো কাঁপতে শুরু করে। জুলিয়া দরজা বন্ধ করতে দৌড়ে যায়, কিন্তু একটা জানালা খুলে যায়। বাতাস এত তীব্র যে জানালার কাঁচ ফেটে যেতে থাকে। টম তাড়াহুড়ো করে একটা মোমবাতি জ্বালায়, তারপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, শুধু বাতাসের গর্জন হতে থাকে। পরের দিন সকাল। পরিবারের সবাই ক্লান্ত আর হতভম্ব অবস্থায় জেগে ওঠে। তারা বেঁচে গেছে, কিন্তু চারপাশ দেখে বোঝা যাচ্ছে সব কিছু বদলে গেছে। নৌকার অর্ধেক ভেঙে গেছে। তারা বাইরে বেরিয়ে আসে, আর যা দেখে তাতে বাক রুদ্ধ হয়ে যায়। সমুদ্র নেই, জল পুরোপুরি হারিয়ে গেছে, আর তাদের নৌকোটা এখন শুকনো মাটিতে আটকে আছে। চারপাশে শুধু ভাটল আর কাদা জমে আছে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কোনো নেটওয়ার্ক নেই। বেন দুটো মৃত কাঁকড়া পায়, সেটা নিয়েই খেলা শুরু করে। টম কম্পাসটা তুলে দেখে, দিকটা উল্টে গেছে। সে ধীরে বলে, শেষবার এমনটা হয়েছিল প্রায় 7 লক্ষ বছর আগে। সবাই ভয় পেয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। ক্যাসি হঠাৎ ভেঙে পড়ে। সে ভাবে তার প্রেমিকার বেঁচে নেই। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে, কিন্তু ক্যাসি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর একা এক কোণায় লুকিয়ে পড়ে। জুলিয়া আর টম চুপচাপ বাকি জিনিসপত্র খুঁজতে শুরু করে। বেন নিজের জন্মদিনের বেলুনগুলো এক টুকরো পাথরের সঙ্গে বেঁধে রাখে, আশায় যদি কেউ বেঁচে থাকে তারা এটা দেখবে। টম আবার রেডিও চালায়। এবার এক কণ্ঠ ভেসে আসে, আমি নাও সাবমেরিন ক্যাপ্টেন। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু পরিষ্কার। সে জানায় তার সাবমেরিনটাও এখন স্থলভাগে আটকে আছে। আর তারপর বলে এক ভয়ঙ্কর কথা, পৃথিবীর চৌম্বকীয় মেরু উল্টে গেছে, তাই সমুদ্র পানি সরে গেছে আর ভূমি জেগে গেছে। রেডিওর অপর প্রান্ত থেকে নাওয়ের কণ্ঠ আসে, আমি এখনো আর কাউকে জীবিত দেখতে পাইনি। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার কণ্ঠে ক্লান্তি আর ভয় দুটোই মিশে আছে। সে আরও বলে, চৌম্বকীয় মেরুগুলো আবার উল্টে যাবে, তখন সমুদ্র পানি ফিরে আসবে, আর সেটা হতে পারে মাত্র 1 সপ্তাহের মধ্যে। নাও সতর্ক করে, তোমরা যত তাড়াতাড়ি পারো উঁচু কোনো জায়গায় চলে যাও। যখন পানি ফিরে আসবে সেটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। তার কণ্ঠ এক মুহূর্ত থেমে যায়, তারপর ধীরে বলে, আমার সঙ্গী মারা গেছে। সাবমেরিনে জায়গা আছে মাত্র 3 জনের জন্য। জুলিয়া আর টম একে অপরের দিকে তাকায়, চোখে ভয়। তারা একসঙ্গে বলে, আমাদের সন্তানদের নিয়ে যান, শুধু ওদের বাঁচান। নাও তাদের স্থানাঙ্ক পাঠিয়ে দেয়। টম নোট করে রাখে, হিসাব করে বলে, ওখানে পৌঁছাতে অন্তত 2 থেকে 3 দিন লাগবে। সে পরিবারকে শান্ত স্বরে বলে, আজ রাতে বিশ্রাম নাও, কাল ভোরেই রওনা দেব। পরের দিন সকাল। সূর্য উঠেছে, কিন্তু চারপাশে অদ্ভুত নীরবতা। পরিবার তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তখন টম হঠাৎ কিছু নড়াচড়া দেখতে পায় দূরে। একজন মানুষ খোঁড়ানো পায়ে হেঁটে আসছে, তার হাতে একটি হারপুন। পাশে একটা কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে। টম সতর্কভাবে এগিয়ে যায়। সে এক বোতল জল বাড়িয়ে দেয়, নিন, পান করুন। লোকটি জল নেয়, কিন্তু অদ্ভুত এক ভাষায় কিছু বলে যা টম একদমই বোঝে না। পরের মুহূর্তেই সে টমের মাথায় বোতল মারে। জোরে শব্দ হয়, টম মাটিতে পড়ে যায়, রক্ত ঝরে তার কপাল থেকে। এরপর লোকটা হঠাৎ লাফিয়ে উঠে টমের মুখে জোরে লাথি মারে। জুলিয়া চিৎকার করে, না! সে দৌড়ে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লোকটা টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম শেষবারের মতো লড়াই করে, হাত তুলতে চায়, কিন্তু শরীরে শক্তি থাকে না। লোকটা তার ঘাড় চেপে ধরে তারপর ছেড়ে দেয়। টম নিথর হয়ে পড়ে যায়। জুলিয়া আতঙ্কে পালিয়ে যায়। লোকটা পিছন থেকে চিৎকার করে কিছু বলে, তারপর হারপুনটা তুলে তার দিকে ছুঁড়ে মারে। হারপুন সোজা এসে জুলিয়ার কাঁধে লাগে। সে ব্যথায় চিৎকার করে পড়ে যায়। চারপাশে ধুলো উড়ে যায়। জুলিয়া যন্ত্রণায় কাতর হয়ে নৌকায় দৌড়ে ঢুকে পড়ে। তার হাতে এখনও কাঁধের রক্ত গড়িয়ে পড়ছে। সে দরজা বন্ধ করে দেয় আর তাড়াহুড়ো করে বলে, লুকাও, এক্ষুনি লুকাও। ক্যাসি আর বেন সোফার নিচে গুটিসুটি মেরে বসে পড়ে। জুলিয়া তাদের হাতে একটা ফ্লেয়ার গান দিয়ে দেয়, বলে, যদি আমি না ফিরি এটা
গাড়িটা চালাবে। তারপর সে একটা ছুরি তুলে নেয় আর বাথরুমে গিয়ে লুকায়। লোকটা বাইরে থেকে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে, ধাপ ধাপ করে। লোকটা হিংস্র গর্জনে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে এসে প্রথমেই সে কিছু খাবার তুলে নেয়, তারপর চারপাশে পাগলের মতো খোঁজে, দরজাগুলো খুলে দেখে, ঘর তছনছ করে ফেলে। শেষে বাথরুমের দিকে এগোয়। কিন্তু জুলিয়া আগেই আন্দাজ করেছিল। সে ছোট একটা জানলার গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটা ভাবে জুলিয়া পালিয়েছে। তখনই হঠাৎ কুকুরটা ঘেউ ঘেউ করে ওঠে। তার চোখে পড়ে জুলিয়াকে। কুকুরটা দৌড়ে আসে আর জুলিয়া ভয় আর বাঁচার তাড়নায় ছুরিটা চালিয়ে দেয়। কুকুরটা মাটিতে লুটিয়ে পড়ে। শেষ চিৎকারটা বাতাসে ভেসে যায়। শব্দ শুনে লোকটা দৌড়ে আসে, দেখে তার কুকুর মৃত। তার চোখ রক্তে ভরে ওঠে। রাগে সে চিৎকার করতে থাকে। এই সময় জুলিয়া অন্য দিক দিয়ে আবার ভেতরে ঢোকার চেষ্টা করে। ভাঙ্গা জানলা বেয়ে উঠে ভিতরে ঢোকে। লোকটা ইতিমধ্যেই ওখানে পৌঁছে গেছে। সে ঘুরে দাঁড়ায়। এক মুহূর্তে তার হাত ধরে টেনে নেয় আর জোরে ঘুষি মারে। জুলিয়া মেঝেতে পড়ে। আসবাবপত্র ধরে উঠতে চায়, কিন্তু লোকটা লাথি মেরে ফেলে দেয়। তারপর সে জুলিয়ার কবজিতে পা রাখে, ছুরিটা কেড়ে নেয়, তার চুল মুঠো করে ধরে মাটিতে মুখ ঠুকে দেয়। সে জুলিয়াকে টেনে সোফায় ফেলে আর দুই হাতে গলা চেপে ধরে। জুলিয়ার হাত দুটো কাঁপতে থাকে, শ্বাস বন্ধ হয়ে আসে। তার চোখে ভয়, ব্যথা আর বাঁচার মরিয়া চেষ্টা একসাথে মিশে যায়। বাচ্চারা এই ঘটনা চোখে দেখে আতঙ্কিত হয়ে যায়। ক্যাসি হঠাৎ লাফিয়ে ওঠে, হাতে ফ্লেয়ার গান নিয়ে লোকটার দিকে ছুড়ে মারে। তারপর আগুন ধরে যায়, নৌকা জ্বলতে শুরু করে। বেন আর ক্যাসি তৎক্ষণাৎ আশেপাশে দৌড়ে পালায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। এমন সময় লোকটা তাকে লাথি মারে আর তার মানচিত্র ও ব্যাগ নিয়ে পালায়। বেন ও ক্যাসি দৌড়ে গিয়ে বাবার কাছে পৌঁছায়, চোখে কান্না। জুলিয়া তাদের সঙ্গে যোগ দেয়। একসাথে তারা টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি নৌকা থেকে বেরিয়ে আসে। পরিবার ভয়ে দৌড়ে পালায়। কিছুক্ষণ পরে তারা একটি ছোট জলপ্রপাতের কাছে থামে বিশ্রামের জন্য। ক্যাসি মনে করে হয়তো পাগলটি তাদের বেলুন দেখে অনুসরণ করছিল। বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া ধীরে ধীরে তাকে বোঝায়, এটা তোমার দোষ নয়। হঠাৎ তাদের চোখের সামনে লোকটি আবার এসে পড়ে। সবাই আবার দ্রুত দৌড় শুরু করে। রাস্তার পাশে বালির একটি ঢিলার কাছে তারা চলে আসে, যেখানে বিষাক্ত বর্জ্য পড়েছিল। সতর্কভাবে এটাকে অতিক্রম করে তারা মনে করে হয়তো এখন তারা কিছুটা নিরাপদ। হাঁটার সময় তারা সমুদ্র তলের নিচে মৃত বিশাল সামুদ্রিক প্রাণী এবং প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে, আর জুলিয়া বোঝে যে সে ডিহাইড্রেশনের দিকে ধাবিত হচ্ছে। সে সবাইকে থামতে বলে। একটা প্রায় খালি পানির বোতল দেখে সে অবাক হয়ে যায়। ক্যাসি বুঝতে পারে সম্ভবত সে সঠিকভাবে বোতল মুখ বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে, তোমার অসাবধানতার জন্য পানি শেষ হয়ে গেল। ক্যাসি ধীরে বলে, এতে কি পার্থক্য? আমরা যাই করি না কেন, আমরা তো বাঁচবই। দীর্ঘ সময় তাদের তর্ক হয়। কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভীতু হয়ে পড়ে, কিন্তু তা কেবল একটি পাখি। পরিবার সিদ্ধান্ত নেয় বিমানের ভেতরে রাত কাটাবে। তারা জলখাবার ভাগ করে খায়, আর জুলিয়া টমের জ্যাকেট থেকে পরিবারের ছবি খুঁজে পায়। এটি তার হৃদয় ভেঙে দেয়। ক্যাসি কৌতূহল করে, মা, তোমার এবং বাবার প্রেমের গল্পটা কেমন ছিল? টম তখন স্মৃতিময়ভাবে বলে, একদিন সে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে আমায় ভালোবাসা প্রকাশ করেছিল। মাঝরাতে ক্যাসি বিমান থেকে নেমে আসে। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি পেছন থেকে তাকে ধরে ফেলার চেষ্টা করে। জুলিয়া তৎক্ষণাৎ পেছন থেকে আক্রমণ করে, বারবার ছুরি আঘাত করে তাকে থামায়। ক্যাসি অবাক হয়ে তার মাকে জড়িয়ে ধরে। জুলিয়া ক্র্যাবডেন গর্ত দিয়ে পালানোর চেষ্টা করে। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে, তারপর অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে জেগে ওঠে আর নিজেরা বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায়। অতর্কিত আতঙ্কে সে তার সন্তানদের খুঁজতে থাকে। একটা মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে এবং ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু কিছুই পাননি। পরবর্তীতে তারা বেনের সঙ্গে দেখা করে, যে একটি খোলা পাত্র খুঁজে পেয়েছে যেখানে ঝড় শেষ না হওয়া পর্যন্ত তারা থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার নেয় এবং তার ক্ষতস্থানে পুড়িয়ে দেয়, যা অত্যন্ত বেদনাদায়ক। ঝড় কমে যাওয়ার পর তারা বেশ কয়েকটি জলের বোতলযুক্ত আরেকটি পাত্র খুঁজে পায়। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও ও বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্র হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তাদের উপর আক্রমণ করেছিল অক্সিজেনের অভাবে পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী। নাও সতর্ক করে দেয় যে সমুদ্র প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ফিরে আসছে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি। একটি অগ্নিশিখা ছুঁড়ে নাও পরিবারের দিকে ইশারা করে, আর তারা দ্রুত সেই দিকে এগোতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট পায়, যেখানে বেন সামান্য প্রস্রাব করে। শেষমেশ তারা কাছেই একটি সাবমেরিন দেখতে পায়।
কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের বড় একটি পাথরের পথ অতিক্রম করতে হয়। যখন তারা পথ অতিক্রম করে, দেয়ালগুলো কেঁপে ওঠে এবং পাথর পড়তে শুরু করে নিচে। একটি ভয়ঙ্কর পাথর ধসে পড়ে। জুলিয়া দ্রুত তার সন্তানদের ধাক্কা মেরে এক পাশে ঠেলে দেয় এবং নিজে পিছিয়ে পড়ে। এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের বনে তাকে ছাড়াই এগোতে, কিন্তু ক্যাসি তা মানতে চায় না। জোর করে মাকে আরোহণ করতে বলে। অনেক তর্ক ও চিৎকারের পর জুলিয়া এখান থেকে বের হওয়ার প্রতিশ্রুতি দেয় ক্যাসিকে। ক্যাসি বাধ্য হয়ে তার ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছলে তারা নৌকাটি রক্তে ভেসে বাইরে পড়ে থাকতে দেখে। ক্যাসি বোঝে তার জন্য সব শেষ, কিন্তু সাবমেরিনে বাচ্চাদের জন্য জায়গা আছে। ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে আসে। ঠিক তখনই জুলিয়া কাঁকড়াগুলিকে এগিয়ে আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে। সে কয়েকটি কাঁকড়া মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি তাদের সকলের সঙ্গে লড়ার জন্য যথেষ্ট বড়। ঠিক তখনই ক্যাসি দেয়ালের উপরে এসে তার হাত বাড়ায়। জুলিয়া আহত পা সত্ত্বেও দ্রুত বের হবার চেষ্টা করে। ক্যাসির সাহায্যে জুলিয়া সাবমেরিনের কাছে পৌঁছয়। তারা দ্রুত ভিতরে ঢুকে বাঁচার চেষ্টা করে। বেন আগেই উপরে দাঁড়িয়ে আছে, আর জুলিয়া ও বাচ্চারা নৌকায় ওঠার সময় কাঁকড়াদের মনোযোগ বিভ্রান্ত করার জন্য গুলি চালায়। কাঁকড়াগুলি নৌকার কাছাকাছি এসে খাবার খেতে শুরু করে, কিন্তু জুলিয়া বন্দুক ধরে এগিয়ে যায় এবং নিশ্চিত করে বাচ্চারা ভিতরে পৌঁছয়। পরিবার হ্যাচ বন্ধ করে নিরাপদে থাকে। জানালা দিয়ে দেখা যায় কাঁকড়ারা সাবমেরিনের চারপাশে ঘেরা। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে। ঢেউগুলো সাবমেরিনে আঘাত করতে শুরু করে। জুলিয়া সমস্ত দৃশ্য দেখতে থাকে। ক্যাসি অসুস্থ হয়ে যায়। দ্রুত উচ্চস্তরের শব্দ আসে এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায়। তারা হ্যাচ খুলে বের হয় এবং দেখতে পায় প্রবল ঢেউ সাবমেরিনকে বিধ্বস্ত শহরের মধ্যে ফেলে দিয়েছে। তবে তারা জীবিত আছে এবং নতুন জীবনের সম্ভাবনা সামনে রয়েছে।